আইএসএফের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার আওয়াজ যতদূর যাচ্ছে তত চালিত মানুষ, ক্রেতা বিক্রেতা, সকল ধরনের সর্বস্তরের মানুষকে আমার অন্তরস্থল থেকে সালাম, নমস্কার এবং আইএসএফের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, গৌরিক অভিনন্দন এবং প্রতিবাদী অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলতে চাই। এই খড়িমোড়া অঞ্চলে আমার বলার আওয়াজ খুব একটা ভালো নেই। আমি আপনাদের স্নেহধন্য মুর্শিদ মাস্টার, এর আগে আপনারা দেখেছেন যে খড়িমোড়া অঞ্চলে আমি বারবার এখানে এসেছি এবং এইখান থেকে অনেকবার মঞ্চ মিট করেছি। আমি প্রশ্নটা হচ্ছে হঠাৎ কেন আজকে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নতুন ভাবে নতুন মুখে এখানে আবির্ভাব হয়েছে। আসলে বলার বিষয় এটাই যে খড়িমোড়ায় যাকে ঠিক জায়গায় তুলে ধরা হয়েছিল, এই খড়িমোড়ায় যাদের উপর তাদের পা রেখে যে কংগ্রেসটি উজ্জীবিত হয়েছিল, আজকে সেই কংগ্রেস, বিশেষ করে সেই কংগ্রেসের নেতৃত্ব আজকে গতি হারিয়ে ফেলেছে। তার ডেমোক্রেসি থেকে, তার গণতন্ত্র থেকে তারা বিচ্ছিত হয়েছে। আমি তারই শিকার হয়েছি। একটা আইডিওলজির ভাবধারা আমি ছিলাম, এটা ঠিক, কিন্তু আমি দেখেছি পশ্চিমবাংলায় যিনি সর্বস্তরের নেতৃত্ব, যে পশ্চিমবাংলায় যিনি থাকবেন, একটা কথা আছে না যে মাথা খাবে, অর্থাৎ মুড়ো খাবে মাছে, লাগাও খাবে, মধ্যের গাদাও খাবে, অর্থাৎ পুরো মাছটাই কিনে খাবে, বাকি আর কেউ থাকবে না। একজন পশ্চিমবঙ্গের নেতৃত্ব আছে। তাকে এই খড়িমোড়া অঞ্চল থেকে আমি জানাতে চাইছি, একটু গা ঝাড়া দিয়ে বসুন। যেইটুকু পশ্চিমবঙ্গে আছে কংগ্রেস, সেইটুকু আর থাকবে না। কারণ আপনারা যেই জোট ঘরের মধ্যে রামজোটে লেগেছেন, সেখানে মানুষকে বিভ্রান্ত করছেন আপনারা। একটা কথা বলুন তো, যদি তাই হয়, আজকে এই বিধানসভায় একই প্রার্থী, একদিকে লোকসভার সিপিআইএম মনোনীত প্রার্থী, আবার এই বিধানসভায় কংগ্রেস মনোনীত প্রার্থী, দুজনেই যাচ্ছে একটা দোকানে বা বাড়িতে বা আপনাদের কাছে, সাধারণ মানুষের কাছে। একজনকে বলবে, ভাই বিধানসভা নির্বাচনে হাত চিহ্নে ছাপ দিও। আরেকজন বলবে, ভাই ওই ব্যক্তিকে, ভাই লোকসভায় কাস্তে হাতুড়ে ছাপ দিও। এটা কি ধরনের মজা তামাশা? কি তামাশা মানুষকে বোকানো হচ্ছে? চলে চলে কখন মিস হয়, কখন মিশ্রণ হয় চলে চলে। আমি বারবার বলতে চাইছি এটাই, এই খড়িমোড়া অঞ্চল থেকে যে কংগ্রেস তার গতি হারিয়েছে, কংগ্রেস তার ডেমোক্রেসি হারিয়েছে, অনুরূপভাবে সিপিএম তার গতিধারা হারিয়েছে। যেমন একটা নদী যখন তার গতি হারিয়ে ফেলে, সেদিন নদী কিন্তু জল জঙ্গলে পরিণত হয়। ঠিক অনুরূপভাবে এই খড়িমোড়া অঞ্চলে তথা রানীতলায় সিপিএম এবং কংগ্রেস একটা আবর্জনায় ডাস্টবিনে পরিণত হয়েছে। আপনারা সাবধান থাকুন। আপনারা জনগণ যাতে সাধারণ আছে, তাদেরকে সাবধান থাকতে হবে তাদের থেকে। হ্যাঁ, আমি মুর্শিদ মাস্টার বলছি আবারও, এই খড়িমোড়ায় যাদের উপর নির্ভর করে ভোট গঠন করা হয়েছিল, আজকে সেই বোর্ডের যিনি কর্ণধার হয়েছে, অর্থাৎ পঞ্চায়েতের যার উপর নির্ভর করে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রামীণ মানুষের পার্লামেন্ট পরিচালিত হয়, সেই পার্লামেন্টের কর্ণধার যার উপর, যাদের উপর নির্ভর করে এসেছেন, তারা আজকে পর হয়ে গেছে। তারা আজকে পর হয়ে গেছে। কিছু আশাবাদ, কিছু তোলাবাজ, সন্ত্রাসের সঙ্গে যারা যুক্ত, গণতন্ত্র হরণকারীর সঙ্গে যারা যুক্ত, তাদের সঙ্গে মিশে গিয়ে নিজের চাপকে ভুলে গিয়ে তাদের সঙ্গে কারবার করছে। আপনারা সচেতন হন। আজকে ওই কেসি হাই মাদ্রাসা থেকে বলতে চাইছি, আপনাদের অধিকার আছে, যে অধিকার সংবিধান দিয়েছে। এটা কারোর দয়া নয়, কারো দাক্ষিণ্য নয়। কোন ব্যক্তি বলতে পারে না যে এটা দয়া দাক্ষিণ্য দিয়েছে। এটা 1947 অর্থাৎ 1947 সাল স্বাধীন হওয়ার পর ভারতবর্ষ কোন পথে পরিচালিত হবে, ভারতবর্ষ কার দ্বারা নির্ভর করে পরিচালিত হবে,
কিভাবে শাসন হবে তার জন্য একটা দলিল পেশ করা হয়েছিল। সেই দলিলটা আর কিছু নয়, সংবিধান। যে সংবিধানের একটা প্রস্তাবনা আছে যাকে মস্তিষ্ক বলা হয়, সেই প্রস্তাবনাতেই বলা হয়েছে ভারত ধর্ম নিরপেক্ষ, ভারত সমাজতান্ত্রিক, ভারতবর্ষ গণতন্ত্র, ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক। সেই ভারতবর্ষে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি বন্ধু? সচেতন অন্যের মতো রাজনীতি নয়। আমি একজন এই ৬২ নম্বর বিধানসভা উপনির্বাচনের পদপ্রার্থী আইএসএফ থেকে মনোনীত হয়েছি, এটা ঠিক। আমি পাশাপাশি আপনাদের কাছে ভোট দিতে চাইবো, এটাও ঠিক। কিন্তু পাশাপাশি এটাও বলতে চাই, আপনার ভোট যাকে ইচ্ছে তাকে দিন, কিন্তু বিবেচনা করুন, বিবেককে প্রশ্ন করুন, কে এই ভগবান গোলাই বিধানসভা নির্বাচনে যোগ্য প্রার্থী, কে 11 নম্বর লোকসভা কেন্দ্রে যোগ্য প্রার্থী, কারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে, কারা নোংরা কাজের সঙ্গে যুক্ত আছে, কারা গণতন্ত্রকে ভুল অঙ্কিত করছে। এটা বিবেচনা করতে হবে আপনাদেরকে, সচেতন হতে হবে আপনাদেরকে। আর কতদিন পিছিয়ে থাকবেন গ্রাম বাংলার মানুষ? আমরা জানি শিক্ষা আছে জাতির মেরুদণ্ড, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। যতক্ষণ না মুক্তি পাওয়া যাবে ততক্ষণ কিন্তু শান্তি পাওয়া যাবে না। যেটা ভারতবর্ষকে মুক্ত করার জন্য ভিন্ন ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করেছিল, সেদিন আপামর জনসাধারণ, যেখানে হিন্দু ছিল, যেখানে মুসলিম ছিল, যেখানে খ্রিস্টান ছিল, যেখানে ইসাই ছিল, যেখানে নারী ছিল, যেখানে পুরুষ ছিল, যেখানে বালক ছিল, যেখানে যুবক ছিল, যুবতী ছিল, সেদিন কিন্তু কোনো ফারাক হয়নি। সেখানে একটাই ডাক ছিল, ভারতবর্ষকে স্বাধীন করতে হবে ইংরেজদের কাছ থেকে। আজকের এই স্বাধীন ভারতবর্ষে হায়রে আফসোস লাগে, আমার একজন শিক্ষিত মানুষ হিসাবে আফসোস লাগে। এখনো কি বদলে থাকবে ৭৫ বছর অতিক্রান্ত করার পর এই স্বাধীন ভারতবর্ষে? বলুন তো, আমরা কি স্বাধীন হয়েছে পেরেছি? স্বাধীন হতে পেরেছি? ইংরেজরা শাসন করেছে, আপনাদের মনে আছে 1930 সাল লবণ আইন, গঙ্গা আইন শুরু করেছিল গান্ধীজি। সেদিন ইংরেজরা শুরু করেছিল লবণের উপর কর বসিয়েছিল, অর্থাৎ লবণের উপর ট্যাক্স বসিয়েছিল। সেদিন কিন্তু গোটা ভারতবর্ষ গান্ধীজির নেতৃত্বে তখন গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছিল। কেন জানেন? লক্ষ্যটা ছিল যে লবণ তৈরি হয় সমুদ্র জল থেকে, তাকে পিউরিফাই করে, শুকনো করে, তাকে মডিফাই করে লবণ তৈরি হয়। প্রাকৃতিক জিনিসকে যদি আমাদের ট্যাক্স দিতে হয়, তাহলে আমরা ভারতবর্ষ কোথায় যাব? আজকের দিনে দাঁড়িয়ে বলুন, সাবান কিনতে যাবেন ট্যাক্স আছে, জল কিনতে যাবেন ট্যাক্স লাগে, চাল কিনতে যাবেন ট্যাক্স লাগে, লবণ কিনতে যাবেন ট্যাক্স লাগে, জামা কিনতে যাবেন ট্যাক্স লাগে, ওষুধ কিনতে যাবেন ট্যাক্স লাগে। আপনারা কি জানেন যে বেড শয্যায়, হসপিটালের বেড শয্যায় শুতে গেলে ট্যাক্স লাগে? এখানে আমাদের পরিবার। আমি সেদিন আপ্লুত হয়েছিলাম যেদিন নওশাদ ভাই, ধর্ম ভাই পিকেটিং শুরু করেছিল। এখানকার পশ্চিমবঙ্গের শাসকের যে দালাল, আমি সব পুলিশকে বলছি না, জেনে রাখা দরকার, পুলিশ ভাইদের উদ্দেশ্যে ভালো, কারণ ওরা আমাদের রক্ষক এবং পাশাপাশি পাবলিক সার্ভেন্ট। কিন্তু আজকে পুলিশ কোন জায়গায় দাঁড়িয়েছে? আরে পুলিশ ভাই তোমাদের দিয়ে দেয়নি, চাকরিজীবী যারা তাদের দিয়ে নেই। আজকে ভাবতে অবাক লাগে, আজকে এইখানে মঞ্চে এই প্রোগ্রাম নিয়েছি আমি নির্বাচন কমিশন সুবিধাবাস থেকে। আমার প্রোগ্রাম শুরু ছিল 3টে থেকে 7টা পর্যন্ত। আমাকে ফোন করা হয়, আমাকে ফোন করে বললো যে টাইমটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে র্যালি হবে। আমি ভেবেছিলাম হতে পারে ভোটের বাজার র্যালি হতে পারে। ওরা বারবার বললো যে সাহেব আপনি টাইমটা চেঞ্জ করে 3টে থেকে 4-5টে করুন। আমি বললাম যে সম্ভব নয়। কিন্তু পরে ভেবে দেখলাম যে সভা চালাতে গেলে আমার কথা যে শান্তি দরকার, আমি 5টা করলাম। কিন্তু এখানকার যারা প্রশাসন আছে 2 নম্বর ব্লকে, তারা কি করলো? মডিফাই করে 6টা থেকে 8টা করে দিল। এটা কি ধরনের জালিয়াতি? এটা কি ধরনের হ্যারাসমেন্ট? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাও একটা পার্টি যার বয়স 3 বছরে, কিন্তু গোটা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির খমিয়া হয়ে দাঁড়িয়েছে। নওশাদ ভাইকে ভয়ে ভীত হয়ে আজকে এই
করতে তারা লিপ্ত হচ্ছে। কেন? আমার কি অধিকার নেই? আমার কি স্বাধীনতা নেই? এইখানে আপনাদের সচেতন হতে হবে। আজকে বলুন, এখানে কেসিকে হাই মাদ্রাসা আছে, আপনার ঘরের ছেলেমেয়েরা পড়তে কোথায় যায়? কেসিকের হায়ার সেকেন্ডারি পাস করার পর হয় জিয়াগঞ্জ যেতে হবে, নাই বা অরঙ্গপুর যেতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আজ পর্যন্ত ভগবান দোলায় আমরা একটা ডিগ্রি কলেজ করতে পারলাম না। আফসোস, আফসোস। এখানে প্রতিবাদ করুন, বলছে উঠুন, নিজের সচেতনতা বাড়াতে হবে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছি না তো? মূল্যবান ভোটটি আপনি প্রয়োগ করুন। যখন আমরা বাজারে যাই কোনো কিছু কেনার জন্য, কোনো কিছু কেনাকাটার জন্য, তখন বিভিন্নভাবে যাচাই করে দেখি ঠিকঠাক দাম আছে কিনা, ঠিকঠাক মালটা এক্সপায়ার হয়েছে কিনা, বা মালটা ঠিক এক্সপায়ার আগে ঠিক আছে কিনা, এবং সেই জিনিসপত্রটা সঠিক কিনা, ভালো টিকবে কিনা, কালার ফেড হবে কিনা, কত রকমের দোকানদারকে প্রশ্ন করি আমরা। কিন্তু একবার প্রশ্ন করেন না আপনারা? 5 বছর অন্তরে ভোট আছে, গণতান্ত্রিক অধিকার আপনাদের, আপনার প্রশ্ন করুন। বিগত 5 বছরে এইখানকার লোকসভা কেন্দ্রের যিনি বিদায়ী সাংসদ ছিল তার কাছে কৈফিয়ত চান, জনতার দরবার করে তার কাছে কৈফিয়ত চান যে 5 বছরে এই এলাকার কি মাস্টার প্ল্যান করা হয়েছে। পাশেই পদ্মা, পাশেই গঙ্গা, মাস্টার প্ল্যান কি করা হয়েছে আপনারা চাইবেন না? যার 5টা বছরের জন্য যাকে আইনসভায় পাঠাবো, যেখানে আইন সংশোধন করা হয়, সেই সংসদে পাঠাবো, তাকে আপনারা যাচাই করবেন না? প্রশ্ন করুন, সে লোকটা যোগ্য কিনা, সে ঠিকঠাক কাজ করতে পারবে কিনা, সে আমার হয়ে কথা বলবে কিনা, সে দেশের হয়ে কথা বলবে কিনা, সে আম জনতার হয়ে কথা বলবে কিনা, প্রত্যেকটা মানুষের হয়ে কথা বলবে কিনা, এটা যাচাই করতে হবে। ভোট আসলো, মাংস খেয়ে দিয়ে ভোজ ভরি করে চলে গেলাম আর অন্ধের মতো ভোট দিয়ে দিলাম, ভুল করবেন না। এটা ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে। একটা মূল্যবান ভোট, আপনার ভোটের যা মূল্য, একটা প্রাইম মিনিস্টারের ভোটের মূল্য এক। আপনার ভোটের মূল্য, এটা আমার ভোটের মূল্য এক। এটা আমার সংবিধান দিয়েছে। আজকে গোটা ভারতবর্ষে বিপদে নেই। আমি বলছি ভারতবর্ষে বিপদে নেই। বিপদে কে আছে জানেন? বিপদে আছে আমার সংবিধান। যেমন সেন্ট্রালে বিভাজন রাজনীতি শুরু করে সাম্প্রদায়িক বিস্বাস্য ছড়িয়ে দিয়ে গোটা ভারতবর্ষকে একটা মেসাকার করে দিয়েছে। আজকে ট্রেনে বাসে কোথাও গেলে আমাদের ভয় থাকতে হয়, সংখ্যালঘু মানুষের ভয় থাকতে হয়, হিন্দু মুসলিমের যে রাইট লেগে যেতে পারে। আপনারা জানেন পুলওয়ামা কেস হয়েছিল গত লোকসভা নির্বাচনে। আজকে সেই পুলওয়ামার একজন শহীদের পত্নী বারবার বলছে এই বিজেপি থেকে দূরে থাকুন, এই বিজেপি থেকে নিজেকে সরিয়ে রাখুন। ভারতবর্ষকে করতে গেলে সঠিক লোক, শিক্ষিত যোগ্য ব্যক্তিকে ভারতবর্ষের পার্লামেন্টে পাঠান। আজকে সেই লোকটি আমাদের মধ্যে রয়েছে যে ভারতবর্ষকে রক্ষা করার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন প্রতিরক্ষা সেক্টরে, সেই হাবিব ভাই। আবেদন এটাই, পাশাপাশি এই বিধানসভায় বা বাংলা বিধানসভায় বিগত যিনি এমএলএ ছিলেন, কিছুদিন আগে তিনি মারা গেছেন, তার আত্মার মাগফিরাতের শান্তি কামনা করি। কিন্তু পাশাপাশি এটাও বলতে চাইছি, একটি গাছ একটি প্রাণ, একটা গাছ একটি প্রাণ যেমন বলি, জলে অপর নাম জীবন যেমন বলি। এই এলাকায় আমি দেখেছি বড় বড় গাছগুলো আজকে নেই। 1 বছর আগে এই গাছগুলো সেই এমএলএ সঙ্গে সংযুক্ত হয়ে প্রশাসন মিলে গাছগুলো রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া হয়েছে কেটে কেটে। পরিবেশ বাঁচাতে এসেছে তারা পরিবেশ বাঁচাতে এসেছে। প্রশ্ন করুন, যারা নিজের পরিবেশটাকে বাঁচাতে পারে না, সে আমার পরিবেশ আপনার পরিবেশ কি করে বাঁচাবে? আমার পরিবেশ আপনার পরিবেশ কি করে বাঁচাবে? বলুন, তাদেরকে প্রশ্ন করুন। তৃণমূল যারা দল করছেন, যারা তৃণমূলী ভাইয়ারা আছেন, ভালো করে শুনুন। খুব তোলা পাচ্ছেন, বিরিয়ানি খেয়ে, মাংস ভাত খেয়ে খুব লাভাচ্ছেন। কার জন্য লাভাচ্ছেন? যে কোটি কোটি টাকা দিয়ে টিকিট ক্রয় করে, তার জন্য কোটি কোটি টাকা দিয়ে টিকিট ক্রয় করা হয় এই তৃণমূল থেকে। চাকরি বিক্রি করা হয় এই তৃণমূল থেকে, বালি তোলা করা হয় এই তৃণমূল থেকে, কয়লা বিক্রি করে টাকা তোলা হয় এই তৃণমূল থেকে।
আজকে সেই তৃণমূলী ভাইদের বলতে চাইছি, আপনার ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা আছে, আপনার ঘরে শিক্ষিত ছেলেমেয়েরা আছে, তাদের ভবিষ্যতে কথা ভাবুন। আজকে হন্যে হন্যে তারা বছরের পর বছর রাজপথে চাকরির জন্য তারা আজকে টুকরে টুকরে নিজেকে কান্নায় ভেসে দিয়ে ভাসিয়ে দিয়েছে। আজকে তাদের চাকরি নেই। আর অযোগ্য প্রার্থী যারা টেট পাস করেনি, যারা এসএসসি পাস করেনি, কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দিয়ে আর নেতা মন্ত্রীরা টাকার পাহাড় দিয়ে বান্ধবীদের সঙ্গে এসি করে লীলা কীর্তন শুরু করেছে। আর সেই বান্ধবীকেও পাওয়া যায় না, আর সেই লীলা কীর্তন চলছে তিহার ছেলে। এই হচ্ছে তৃণমূলের আচরণ। তাদেরকে বলতে দেন, নিরপেক্ষ করুন, সচেতন হন। আমরা সচেতন করতে এসেছি। আমি যেমন ভোট চাইবো, এটা আমার অধিকার, পাশাপাশি এটাও বলার অধিকার আপনারা সজাগ হন। আর অন্ধের মতো নয়, চোখ বন্ধ করে রাজনীতি নয়। আজকে ভোট আসলে ভোট চলে যাবে। এই ভোট রাউন্ড শুরু হওয়ার পর কত বাবার ছেলে, কত মায়ের ছেলে, কত ভাই প্রতি স্বামী খুন হয়ে যায়। কিন্তু দেখেছেন কি নেতার ভাই খুন হতে? দেখেছেন কি নেতার কোন চাস্ত ভাই খুন হতে? দেখেছেন কি কোন নেতার আত্মীয় স্বজন খুন হতে? দেখেননি। মরে কারা? আম সাধারণ আপনারা আপনারা আপনারা। কেন ভোট নিয়ে কেন এত উত্তেজিত হবে? শান্তি বজায় রাখুন, শান্তি বজায় রেখে ভোট দিন। আপনার অধিকার, আপনাকে লড়াই করতে হবে। ভয় নেই। এবার কেন্দ্র বাহিনী আছে, তৃণমূলরা বিভিন্ন জায়গায় হুইপ দিচ্ছে। আজকেও তিনি আমাদের হুইপ দিয়েছে আমাদের কর্মীদেরকে। এই হুইপ চলবে না। কিছুদিন আগে দেখলাম একজন তৃণমূল নেতা না লেখা, উনি বলছে আরে ভাই সেন্ট্রাল বাহিনী চলে যাবে, ঘরের বাহিনী থাকবে। কিন্তু তাকে বলতে চাই আজকের এই মঞ্চ থেকে, যেদিন পাবলিক খেপে যাবে সেদিন তোমার পরনের চাঙ্গেটাও থাকবে না, উলঙ্গ করে পিছতে পিছতে মানুষের ঘরে ঘরে হাজির করে দেবে। এটা হচ্ছে পাবলিক, এটা জনগণের অধিকার। জনগণ যাকে চাইবে তাকে তৈরি করতে পারে। একটা ইংরেজিতে আব্রাহাম লিঙ্কনের কথাটা পড়েননি, জানেননি? গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। সরকার হবে জনগণের দ্বারা, সরকার হবে জনগণের, সরকার হবে জনগণের জন্য। এটা আমাদের সংবিধান দিয়েছে। কারণ আমরাই তৈরি করতে পারি, আপনারা তৈরি করতে পারেন, এলাকার সাধারণ মজদুর খেটে খাওয়া মানুষও তৈরি করতে পারেন। যাই হোক, দীর্ঘায়িত বলবো না, যাওয়ার পথে আর দুটো কথা বলতে চাইছি। বেশি সময় নেব না, গলার অবস্থাও ভালো নেই। আজকে বলুন তো, গোটা ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ। তৃণমূলদের কেসটা গাইতে গেলে 1 ঘন্টা কিছু হবে না। বাড়িতে যারা আছে তারা দিনের পর দিন কেটে যাবে, তাদের কেসটা শেষ হবে না। অনেক কেসটা আছে। গোটা গোটা পশ্চিমবাংলাকে বিসিপি আর ভাইপোতেই শেষ করে দিয়েছে। পদ্ম আর ঘাস, পদ্ম আর ঘাস, এই দুজনে গোটা পশ্চিম বাংলাকে করলো সর্বনাশ। সচেতন হন। আজকে যে বিজেপি, কালকে যে তৃণমূল, আজকে যে তৃণমূল, কালকে যে বিজেপি পদ্ম শিবিরে, এরকম নাম ধরে বলে দিতে পারি। যে এমপি দাঁড়িয়েছে সে এখনো তৃণমূলের বিধায়ক আছে। যে এমএলএ দাঁড়িয়েছে তার ভাই এখনো বিজেপির এমপি আছে। এখান থেকে সচেতন হন। যেটা বলছিলাম, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আজকে বলুন তো, এই এলাকা প্রত্যন্ত গ্রামীণ এলাকা, পূর্ববর্তী বক্তারা বলেছে, আজকে বলুন পাটের দাম, সবজির দাম, ফসলের দাম কোন জায়গায় আছে? গোটা ভারতবর্ষের আয়ের উপর নির্ভর করে জিডিপি। একটা জিডিপি বলে কথা আছে, গ্রস ডেভেলপমেন্ট প্রোডাক্ট, যেটার উপর নির্ভর করে আন্তর্জাতিক দ্রব্যমূল্য নির্ভর করে। ভারতবর্ষ দাঁড়িয়ে আছে, আমার যে দুটো পা, এই পায়ের উপর দাঁড়িয়ে আছি, অর্থনৈতিক বিষয়টা জিডিপির উপর দাঁড়িয়ে আছে। আজকে ভাবতে পারেন আমাদের জিডিপি কোথায় গেছে? যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, সেই কৃষি প্রধান দেশে আজকে চাষিদের ন্যায্য মূল্য দেওয়া হয় না। সারের দাম হওয়া করে চলেছে, কৃষির দাম হওয়া করে চলেছে। আজকে কিষাণ মান্ডিতে গেলে, আপনাদের এখানে কিষাণ মান্ডি কি হয় আমি জানি না, কিন্তু আমাদের ভগবানপুরে কিষাণ মান্ডিতে শুধু দালাল দালাল, সব থেকে
বলে বিষয় যে পঞ্চায়েত প্রধান, যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তারাই কিষাণ মান্ডির প্রথম শ্রেণীর দালাল করে দাঁড়িয়েছে। তারাই নাকি ধান কিনবে, তারাই নাকি পাট কিনবে, তাদের টাকার মূল্য নির্ধারণ করবে। আর তার সঙ্গে যুক্ত রয়েছে এখানকার প্রশাসন। ধিক্কার জানাচ্ছি, শুধু বলতে চাইছি সচেতন হন। যাই হোক, শেষের দিকে চলে এসেছি। আগামীকাল নির্বাচনী জনসভা ভগবানগোলা শপিং মলের সন্নিকটে